এসবের কি দরকার ছিল আবেশ ভাই? কেকের উপর ক্যান্ডেল লাগাতে লাগাতে আবেশ বলল, আমাদের জার্নি দীর্ঘ হতে চলেছে। সেখানে পৌঁছে ক্লান্ত হয়ে যাব। তাই এখনই জন্মদিন পালন করে ফেলি। সময় নষ্ট না করে আমাদের উচিত যত দূর সম্ভব চলে যাওয়া আবেশ ভাই। হুম, তাড়াতাড়ি কর। আবেশ নাছোড়বান্দা, সে জন্মদিন পালন করবে তো করবেই। ফুলকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আবেশ আর চোখে তাকালো। চুপ করে গেলি কেন? এতদিন পর দেখা হলো। আমি তো ভেবেছি আজকে কথা বলে বলে আমার মাথা খেয়ে ফেলবি। পুনরায় ম্লান হাসলো ফুল। সত্যি বলতে ফুলের এরূপ হাসার ধরন পছন্দ হলো না আবেশের। বোকার মতো হাসতে কে শিখিয়েছে তোকে? এভাবে হাসবি না। তোমার কাছেও আমার হাসি বিরক্ত লাগছে আবেশ ভাই? তার মানে আমার হাসি আসলেই অসুন্দর? সেই জন্যই কি পাথর মানবটাও আমার হাসি পছন্দ করতো না? আবেশের হাত থেমে গেল। তোর হাসি অনেক সুন্দর, তবে তুই হাসছিস না, শুধু হাসার অভিনয় করছিস। সেই জন্যই বললাম জোর করে হাসতে হবে না। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিল ফুল। আবেশ তাকে বেশ ভালোই বুঝতে পারে। অদ্ভুত, এর আগে সে ব্যাপারটা লক্ষ্যই করেনি। আবেশ কি বরাবরই তাকে এত ভালো বুঝতে পেরেছে? তোর জন্য বড় একটা গিফট কিনেছিলাম। কথাটা শুনে ফুল ঠোঁট কামড়ে সরু চোখে আবেশের দিকে তাকালো। তার চাহনি দেখে আবেশ ফিক করে হেসে উঠল। হয়েছে, কি গিফট? তা এত বড় ছিল যে আমি একা তুলতেই পারছিলাম না, তাই সাথে করে আনতে পারিনি। আবেশের কথা শুনে ফুল নিজেও এবার হেসে উঠল। মিথ্যে কথা বলছো। তুমি এবারও আমার জন্য গিফট আনতে ভুলে গেছো। আবেশের হাসি মিলিয়ে গেল। এবার সে ভোলেনি, তবে আসার সময় গিফটটা খুঁজেই পায়নি। তাড়াহুড়োয় বেশি খোঁজাও সম্ভব হয়নি। হঠাৎ আবেশকে চুপ হয়ে যেতে দেখে ফুল বলল। মা আর মামি কেমন আছে? ফুলের প্রশ্নে আবেশ শক্ত গলায় বলল, অন্য কারো ভালো থাকা কেড়ে নিয়ে যেটুকু ভালো থাকা যায় সেটুকুই আছে। মাথা নিচু করে নিল ফুল। আমার জন্য তুমি নিজের ঘর ছাড়বে সেটা আমি চাই না আবেশ ভাই। তুমি আমার জন্য কোথাও একটা ব্যবস্থা করে দাও। চলে যেও তারপর। আমাকে কোথাও যেতে বলছিস ফুল? তোর যেমন কেউ নেই, তেমনি আমারও কেউ নেই। কোথায় যাব আমি? আমাদের সবাই আছে, বাবা ব্যতীত। হয়তো বাবা না থাকলে জীবনটা এমনই হয়। কেউ নেই ফুল। যা আছে তারা মানুষ নয়, শুধু মানুষের মুখোশ পরে আছে। মানুষত্বহীন যে কোনো প্রাণী পশু তুল্য। মানুষ হলে এরকম মানুষত্বহীন, দয়ামায়াহীন হতে পারতো না। এত কিছুর পরেও আমি তাদের মাঝে কোনো প্রকার আফসোস দেখিনি ফুল। তুই ভাবতে পারছিস? তবুও তুমি আমার জন্য মামিকে ছেড়ে আসতে পারো না আবেশ ভাই? আমি তোর জন্য না, নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য সবাইকে ছেড়ে আসতে পারি ফুল। ফুল এবার তাকালো আবেশের দিকে। পানিতে টলমল করছে ফুলের আখিদয়। মৃদু ফোপানোর শব্দ ভেসে আসছে ঠোঁটের ফাঁক গলে। আবেশ বসা থেকে উঠে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। হালকা ঝুঁকে ফুলের চোখের পানি মুছে দিল। ভরাট কণ্ঠে বলল, আমি ফুলের হাসি দেখতে ভালোবাসি, কান্না দেখতে নয়। আমি চাই ফুলের অশ্রু বিরল হোক, মহামূল্যবান হোক। শত সাধনা করেও কেউ অশ্রু ঝরাতে না পারুক। হাজার সাধনার পর কেউ যদি তার চোখের অশ্রু আনতে সক্ষম হয়, সে অশ্রু আনন্দ অশ্রু হোক। লুহান, তোর কি মনে হয় লয়ার যেই পেপারগুলো দেখেছি সেগুলো সত্য? দিকে তাকিয়েছিল লুহান। সোহমের প্রশ্নে সে জোর দিয়েই বলল, দেহ আর যাই করুক, হুট করে বিয়ে করে ফেলবে না। তোর মতো বিয়ে পাগল হলে পেপারগুলো সত্যি হওয়ার চান্স থাকতো, কিন্তু তেহুর বেলায় এমন কোনো চান্সই নেই। তাছাড়া এমন ফেক ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা কোনো ব্যাপার না। তার মানে তুই বলতে চাইছিস পেপারগুলো ভুয়া? অবশ্যই ভুয়া। যদি কেউ এসে বলে দেহ রেগে মেগে হাজার জনের মাথা ফাটিয়ে ফেলেছে, আমি সেটা বিশ্বাস করে নেব, তবুও ওর মতো দানব বিয়ে করে নিয়ে যায় এটা বিশ্বাস করতে পারবো না। ও নিজে এসে বললেও আমার ওকে মাতাল বলে মনে হবে, যদিও মনস্টারটা খুব সহজে মাতাল হয় না। মাঝে মাঝে ওকে তো আমার রোবট বলেই মনে হয়। লুহানের কথাগুলো শুনে সোহম পেছনে ঘুরে তাকালো। লয়ারগুলো ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিল সোহম। উদ্যান বিয়ে করে নিলে সে আরও একটু সাহস পেয়ে যেত বিয়ে করার। তবে লুহানের কথায় যুক্তি আছে। যেখানে মেয়েদের দেখলেও উদ্যানের চোখে বৃতৃষ্ণা ফুটে ওঠে, সেখানে বিয়ে করে নিয়েছে ভাবাটাও উচ্চ প্রত্যাশার মধ্যে পড়ে।
লোহান আর সোহম বাইরে এসে দেখলো রিদম চলে গেছে। সোহম বলল, গেল কোথায় রিদম? কোথায় আর যাবে, সুযোগ পেয়ে মেয়েদের সাথে লতকালকি করতে গেছে শিওর। এই সকালবেলা? আমি বলেছি মেয়েদের সাথে লতকালকি করতে গিয়েছে, চাঁদের কথা বলিনি। সকাল হয়েছে তো কি হয়েছে, মেয়ে কি সকালবেলা পাওয়া যায় না? বা রে বা, ক্লাবে গিয়ে দেখ। লোহানের কথায় হেসে উঠল সোহম। লোহান রেগে গিয়ে বলল, ইটস নট এ জোকস। একদিকে রিদম দিন দিন অভদ্রের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আরেকদিকে দেহ পাথরে পরিণত হচ্ছে। আহ, আমি যদি পারতাম ওর থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে দেহ মনস্টারটার মাঝে দিয়ে দিতাম। মনস্টারটা আসলেই মনস্টার। ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে সোহম। তাকে এভাবে হাসতে দেখে আচমকা তার পিঠে এক ঘুষি মেরে দিল লোহান। না হেসে নিজের কাজ কর গিয়ে। তোর ওইটুকু অ্যাপার্টমেন্টে বেশি দিন কিন্তু থাকতে পারবো না। সোহম চোখ রাঙিয়ে তাকালো। তুই আমার গায়ে হাত তুলেছিস লুহান? শার্টের কলার ঠিক করতে করতে লোহান বলল, হ্যাঁ, তুলেছি তো। বয়সে বড় বলে না ইনসাফি করবি না লুহান। তোর চেয়ে আমি বেশি কাজ করি, আর আমার বাড়িতে থাকতে প্রবলেম হলে মেক্সিকোতে চলে যা। ভেবে বলছিস? আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যা, চলে যা। লোহান হাঁটা ধরল। বাইকের ইঞ্জিন স্টার্ট দিয়ে বলল, আচ্ছা, আমার ভাগের কাজগুলো তুই করে দিস। আমি দেহুকে বলে দেবো তুই আমাকে চলে যেতে বলেছিস। এসব ছোটখাটো কাজ নাকি তুই একাই করতে পারবি। চোখ বড় বড় হয়ে গেল সোহমের। এরই মাঝে লোহান বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। সোহম কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে তড়িৎ গতিতে নিজের বাইকে উঠে বসল। লোহানকে ফলো করতে করতে উচ্চ স্বরে বলল, না, আমি পারবো না। আচ্ছা সরি বাপু, আমি নিজের কাজ তাড়াতাড়ি করব, যাতে সোলার সিস্ট খুব দ্রুত ফিরে যেতে পারি। সোহমের কথা শুনে লোহানের গম্ভীর মুখাবয়বে হাসির রেখা ফুটে উঠল। আকাশের পূর্ব দিকে সূর্য নিজস্ব তেজ ছড়িয়ে দিচ্ছে। খানজাদা নিবাসের পরিবেশ হার হামেশার মতোই নিস্তব্ধ। মাহবুবা সুলতানা কিচেনে বসে সার্ভেন্টদের ব্রেকফাস্ট বানানোর তদারকি করছেন। বাড়ি থেকে যে একজন উধাও হয়ে গেছে সেই সম্পর্কিত কোনো ধারণাই নেই মাহবুবা সুলতানার। তন্মধ্যেই ড্রয়িং রুম থেকে শোরগোল ভেসে এলো। ভ্রু কুঁচকে গেল মাহবুবা সুলতানার। ব্যস্ত পায়ে ছুটে এলেন ড্রয়িং রুমে। বাড়ির সবাইকে মারা গেছে? ড্রয়িং রুমে এসেই উদ্যানকে দেখতে পাবে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি মাহবুবা সুলতানা। তাকে ছুটে আসতে দেখে উদ্যান দ্রুত গতিতে তার সামনে এসে দাঁড়ায়। এই যে মিসেস খানজাদা, আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছে। অবশ্য এটাকে সাহস নয়, ব্যর্থতা বলে ঠিক হবে। আপনি নিজের ছেলেকে সামলাতে ব্যর্থ হয়েছেন। আপনাদের কি করা উচিত বলেন তো? সবাই মিলে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন। উদ্যানের কথাগুলো শুনে মাহবুবা সুলতানা থমকে গেলেন। উদ্যানের কাঁধে হাত রাখতে গেলে উদ্যান হাত উঁচিয়ে দূরে থাকতে ইশারা করে। একদম কাঁচা খেয়ে নুনে ছেড়ে দিতে আসবেন না। কোথাও আপনার নালায় ছেলে নিচে থেকে বেরিয়ে আসবে, নাকি আমাকে কি খাতিরদারি করে বের করে আনতে হবে? শাড়ির আঁচল কিছুটা টেনে নিল মাহবুবা সুলতানা। উদ্যান কি বলছে না বলছে বুঝে উঠতে পারছে না। শান্ত হ বাবা, কি হয়েছে বলো আমাকে। আবেশ কি করেছে? কি করেছে? দুঃসাহস দেখিয়েছে। অবশ্য ওর অপরাধের পরিমাণ 30%, বাকি 70% অপরাধ করেছে ওই হারামজাদিরা। আমার মাথায় আগুন চলছে। মাহবুবা সুলতানা দাঁড়িয়ে না থেকে নিজের ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন, কিন্তু আবেশ তো বাড়িতেই নেই। আবেশের রুমে এসে কলিজা শুকিয়ে গেল মাহবুবা সুলতানার। মুখ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলেন। কোথায় গেল ছেলেটা? তার পিছু পিছু উদ্যানও এসেছে। কোথায় লুকিয়ে রেখেছেন ছেলেকে? ভালোই ভালো বের করুন। কেঁদে উঠলেন মাহবুবা সুলতানা। আমি জানি না, বিশ্বাস করো, আবেশ কোথায় গেছে আমি জানি না। ঠিক কি করেছে আবেশ, বলো না আমাকে। আবেশে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, আর আমি শিওর এর পেছনে আপনাদেরও হাত আছে। কথাটা বলেই চোখ বন্ধ করে নিল উদ্যান। মাথা ফেটে যাচ্ছে, নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখছে জানে না। ইচ্ছে তো করছে সব তছনছ করে দিতে। বিশ্বাস করো উদ্যান, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, মাত্রই জানতে পারলাম। কথাটা শুনে রক্ত চোখে তাকালো উদ্যান। আমাকে উইয়ার্ড নামে ডাকবেন না, আর আমি রেগে থাকা অবস্থায় তো ভুলেও না। কিছুটা দমে গেলেন মাহবুবা সুলতানা। বেখেয়ালি সুরে নিচু গলায় বললেন, নামের সাথে কিসের রাগ বাবা? যেখানে
মানুষটাই বেঁচে নেই। উদ্যানের রাগের পরিধি আরও খানিকটা বিস্তৃত হলো। মাহবুবা সুলতানা হয়তো বুঝতেও পারছেন না সে অজান্তেই উদ্যানকে কতটা খেপিয়ে দিচ্ছেন। আপনি এই ব্যাপারটাও জানেন তাই না? কে বলেছিল আপনাকে এসব? থতমত খেয়ে গেলেন মাহবুবা সুলতানা। আঁচলের কোনায় চোখের পানি মুছে বললেন, তোমার বাবা বলেছিল, তার কাছ থেকেই শুনেছিলাম। আমার বাপ? সে আদৌ আমার বিষয়ে আপনার সাথে কথা বলেছে তো মনে হয় না। আপনি শুনেছেন হয়তো সেই ডাইনেটার কাছ থেকে। আপনার ছেলের নামও তো সে রেখেছিল। খুব সখ্যতা ছিল আপনাদের মাঝে। আমি জানি সবটা, মিথ্যা বলবেন না। কথাগুলো বলেই মাহবুবা সুলতানাকে পাশ কাটিয়ে উদ্যান চলে গেল ফুলের রুমের সামনে। উদ্যান ইতিমধ্যেই বুঝে গেছে আবেশ বা ফুল এই বাড়িতেই নেই, যদিও বা তার আগে থেকেই ধারণা ছিল এখানে ওদেরকে পাবে না। আর মাহবুবা সুলতানা যে এই ব্যাপারে জানেন না সেটাও উদ্যান বুঝতে পেরেছে। যদি ফুলের প্রতি এতই টান থাকতো তাহলে উদ্যানের সাথে ফুলের বিয়ে দিতে কখনোই রাজি হতেন না মাহবুবা সুলতানা। সব কিছু বিশ্লেষণ করে বলা যায় মাহবুবা সুলতানা কখনোই এই ব্যাপারে ছেলেকে সাহায্য করবেন না। জেনে বুঝে কেনই বা সে উদ্যানের সাথে টেক্কা দিতে যাবেন। ফজরের নামাজ আদায় করে অভ্যাসবশতই ফুলের রুমে এসেছিলেন রেহানা বেগম। রুমটা গোছগাছ থাকলেও প্রতিদিনের রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখেন রেহানা বেগম। দর্শক নেই তো, শুধু শুধু নাটক কেন করছেন? নাকি নাটক করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছেন যে সত্য মিথ্যার পার্থক্য করা বোধটুকু হারিয়ে ফেলেছেন? হঠাৎ রাশভারী কণ্ঠ শুনে দরজার দিকে তাকাতেই থমকে গেলেন রেহানা বেগম। দরজার সামনে বুকের ওপর আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উদ্যান। মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। তাকে দেখে দ্রুত হাতে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিলেন রেহানা বেগম। বুকের সাথে আঁকড়ে ধরে রাখা ফুলের ফটো ফ্রেমটা সন্তর্পণে টেবিলের ওপর রেখে উদ্যানের দিকে ঘুরে দাঁড়ালেন। তুমি এত সকালবেলা? একই বলে ভাগ্য, বুঝলেন? যাদের এই বাড়িতে থাকার কথা ছিল তারা কেউই থাকতে পারেনি। তাদের অবর্তমানে বাড়িটা আগাছায় ভরে গেছে, তাই আমাকে আসতে হয় আগাছাগুলো পরিষ্কার করতে। সচরাচর রেহানা বেগম উদ্যানকে এড়িয়ে গেলেও আজকে কথা বলার প্রয়োজন বোধ করলেন। আগাছার ধর্মই তো অন্যের জায়গায় অস্তিত্ব প্রতিষ্ঠা করা, নইলে নিজের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে? রক্ষণশীলতার অভাবে আগাছা জন্মানোটাই কি স্বাভাবিক নয়? তোমার কি উচিত ছিল না বুঝদার হবার পরপরই আগাছাগুলোকে উচ্ছেদ করা? কেন এতগুলো বছর আগাছাগুলোকে প্রশ্রয় দিলে? আর কেনই বা এতগুলো বছর বৈমুখ থাকার পর এমুখ হলে? কথার প্রেক্ষিতে উদ্যান রুমের ভেতর প্রবেশ করলো। রেহানা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে ঘাড় কাত করে বলল, আপনি আমাকে প্রশ্ন করছেন আর আপনার ধারণা আমি আপনার প্রশ্নের উত্তর দেব? আচ্ছা, আমি না হয় অনুভূতি শূন্য হয়ে গেছে। আপনাদের মনে তো অনুভূতি নামক জেহের আছে, নেই? না থাকার কারণটা কি? সব তো পরিপূর্ণ ছিল চারপাশে, তাও কেন মানুষ হতে পারলেন না? পিছনে থাকা টেবিলের ওপর ঢলে পড়ল রেহানা বেগম। ভারসাম্য হারিয়ে ফেলছে ক্রমশই, এই জন্যই সে মুখোমুখি হয় না উদ্যানের। গলায় জমে থাকা কান্নাগুলো গিলে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে রেহানা বেগম বললেন, একজন মানুষের ভয় অসহায়ত্ব দায়িত্ববদ্ধতাকে অমানুষী আচরণে কাতারে ফেলবে না উদ্যান। আমি যা করেছি ভয় থেকে করেছি, অসহায় আমি ফুলের কাছে দায়বদ্ধ ছিলাম। আজ যদি আমাকে অমানুষ বলে চিহ্নিত করো তাহলে জেনে রাখো তুমি আমাকে অমানুষ হতে বাধ্য করেছ। তুমি আমাকে ভয় দেখে অসহায় বানিয়ে রেখেছ। দুপা পিছিয়ে গেল উদ্যান। অদ্ভুতভাবে রাগ লাগছে না, রেহানা বেগমের কথাগুলো তাকে সন্তুষ্ট করছে। তার এই অসহায়ত্ব, এই ভয়ার্ত অভিব্যক্তি উদ্যানকে আনন্দিত করছে। আপনি বলতে চাইছেন শুরু থেকে আমি আপনাকে বাধ্য করেছি? কাম অন ভোরের মা, নিজের দোষগুলো আমার উপরে চাপিয়ে দেবেন না। এতে করে আপনার মাঝে থাকা অমানুষটা আরও উৎসাহ পাবে। আপনি ভুলে যাবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। কেঁপে উঠল রেহানা বেগম। উদ্যানের কথাগুলো এতটা বিষাক্ত কেন? প্রত্যেক মুহূর্তে তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। আপনার সো-কল্ড মেয়ে আমার হাত ফসকে বেরিয়ে গেছে, তাও ওর আবেশের সাথে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? চমকে গেলেন রেহানা বেগম। ফুল পালিয়ে গেছে? কিভাবে পালিয়েছে? আর আবেশকেই বা পেল কিভাবে? রাতে তো ও নিজের রুমে বসেই ফুলের জন্মদিন পালন করছিল। হারামিটার জন্মদিন আজকে? আই সি।
তাহলে তো খুব ভালোভাবে জন্মদিনটা সেলিব্রেট করতে পারবে। উদ্যান দাঁড়ালো না আর, উল্টো ঘুরে রুম থেকে বের হতেই মাহবুবা সুলতানার সামনে পড়ল। উদ্যান মেলোর ফোনটা বের করে মাহবুবা সুলতানার উদ্দেশ্যে বলল। আবিশের ফোন নাম্বারটা দিন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মাহবুবা সুলতানা, তারপর চলে গেলেন নিজ কক্ষে। নিজের ফোনটা নিয়ে আবারও ফিরে এলেন। সেখান থেকে আবেশের নম্বর দিলেন উদ্যানকে। দ্বিমত করার বা উদ্যানের কথার অবাধ্য হওয়ার সুযোগ নেই। তার চেয়ে আবেশকে উদ্যান যত দ্রুত খুঁজে পাবে ততই আবেশের জন্য ভালো হবে। ফোনের ডায়াল প্যাডে নম্বরটা তুলে উদ্যান কল লাগালো, কিন্তু ফোন বন্ধ বলছে। আপনার ছেলে বেশ আয়োজন করেই আমার সাথে খেলতে নেমেছে মিসেস খানজাদা। আপনি একটা কাজ করুন, ওর কার, বাইক, এনআইডি নাম্বার সব দিন। উদ্যানের গুরু গম্ভীর চেহারাটা দেখে ভয় পেয়ে গেলেন মাহবুবা সুলতানা। ঠিক দুপুরবেলায় সূর্যের অবস্থান মাথার উপরে। জ্বরের ঔষধ খাওয়ার দরুন জ্বর কিছুটা কমলেও ঠান্ডায় ফুলের অবস্থা নাজুক। ভেজা কাপড়গুলো গায়ে শুকিয়ে গেছে, তাই আর চেঞ্জ করেনি। বলতে গেলে ব্যাপারটা ভুলেই গিয়েছিল। তোমার বাইকটা বিক্রি করে দিলে আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ মুখে থাকা ভাতটুকু গিলে বলল। আমাদের বাইকের রেজিস্ট্রেশন নম্বর থেকে আমাদের খুঁজে পাওয়া যেত, তাই বিক্রি করে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নে, বাস ছেড়ে দেবে। টেবিলের উপরে থাকা ভাতের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ফুল, তারপর জিজ্ঞাসু কণ্ঠে শুধালো। আমরা কোথায় যাচ্ছি? ফুলের মলিন মুখটা দেখে আবেশ দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডা জ্বরে একেবারে কাবু করে ফেলেছে মেয়েটাকে, সঙ্গে কাঁধের ব্যথা তো আছেই। চোখ মুখ কেমন যেন ফোলা ফোলা দেখাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে যাচ্ছি। তোর তো ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। আমরা এখন থেকে সেখানেই থাকবো। যখন ইচ্ছা হবে তখন সমুদ্র দেখতে পারবি। ভালো হবে না ব্যাপারটা? থমকে গেল ফুল। আমরা কক্সবাজার যাচ্ছি? মাথা নাড়ে আবেশ। আমাদের গন্তব্য সেই অবধি। এখন আমি কুমিল্লাতে, এরপর চট্টগ্রামের রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাবো। অনিশ্চয়তার মাঝেও ফুলের চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিল। খাবার খেয়ে নে। আবেশের কথায় ফুল খাওয়ায় মনোযোগ দিল। তারা বসে আছে একটা খোলা রেস্তোরাঁয়। এর আগে কখনো এরকম জায়গায় বসে খাওয়া হয়নি, তবে ব্যাপারটা ফুলের খারাপ লাগছে না। উদ্যানের বিশাল বাড়িতেও থাকলেও খাবার তো তাকে ফ্লোরে বসে খেতে হয়েছিল। ভাবতেই গলা শুকিয়ে এলো। এক হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে সবটুকু পানি খেয়ে নিল ফুল। খাওয়া দাওয়া শেষে আবেশ নিজের হাতে থাকা শপিং ব্যাগ থেকে মেডিসিন বের করে ফুলের হাতে দিল। ফুল এক পলক সেগুলোর দিকে তাকিয়ে আবেশের দিকে তাকালো। এগুলো ঠান্ডা, জ্বর আর ব্যথানাশক ঔষধ। খেয়ে নে, নইলে শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। মাথা নেড়ে ঔষধগুলো হাতে নিল ফুল। পানি দিয়ে ঔষধগুলো গিলে ওনার কোনায় মুখ মুছে নিল। আবেশ কয়েক সেকেন্ড ফুলের দিকে তাকিয়ে থেকে আনমনেই ফুলের হাত ধরল। চল যাওয়া যাক। আঁতকে উঠল ফুল, ঠোঁট চেপে হাতের দিকে তাকালো। তারপর খুবই সাবধানে ভঙ্গিতে আবেশের থেকে হাত ছাড়িয়ে মাথার ওড়না ঠিক করতে লাগলো। বিষয়টা খেয়াল করলো না আবেশ। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। সূর্যের তেজ এখন নেই বললেই চলে। জানালার পাশে সিটে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ফুল। আবেশ বসে আছে পাশেই। শুরু থেকে এখন পর্যন্ত একটাও অপ্রয়োজনীয় কথা বলেনি ফুল। বিষয়টা আবেশের অপরিচিত লাগছে। ফুল চঞ্চলা প্রকৃতির মেয়ে, কথা না বলে কিভাবে আছে। এতদিন পর দেখা হলো, তবুও কিছু বলছে না কেন? ভাবনাগুলো সাইডে রেখে নিজেকে সান্ত্বনা দিল আবেশ। অবান্তর চিন্তা করছিস কেন? ওর শরীর খারাপ, তাই উপর জার্নি করতে হচ্ছে। নিশ্চয়ই ক্লান্ত, সেই জন্য কথা কম বলছে। সিটের সাথে গাল ঠেকিয়ে বসে আছে ফুল। চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে, তবে ঘুম নেই চোখে। উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে জানালার বাইরে। অবচেতন মস্তিষ্ক বারবার ফুটে উঠছে রাতের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। উদ্যানের কতটা কাছে ছিল সে, উদ্যানের সেই হৃদস্পন্দন যা সে এখনও শুনতে পায়। কেন সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটির কথাই দৃশ্যপটে ভেসে উঠছে। আমি নিজের অবস্থাকে ঘৃণা করি। উন্মাদ। শুনেছি ঘৃণা আর ভালোবাসা একই মুদ্রার এপিঠ ওপিঠ। সম্পূর্ণ বিপরীত ধর্মী হওয়ার পরেও সবচেয়ে কাছাকাছি। তাই বরাবরই আপনাকে ঘৃণা করতেও ভয় হয় আমার। তবু আপনি নিজেই আমার মনে ঘৃণা সৃষ্টি করেই থেমেছেন।
সেদিন হসপিটালে বেডে শুয়ে আমি বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি, অথচ আমি আপনাকে ঘৃণা করতেও রাজি ছিলাম না। কারণ মানুষ দুজন ব্যক্তিকে চাইলেও ভুলতে পারে না, এক যাকে সে ভালোবাসে আর দুই যাকে সে ঘৃণা করে। আমি তো আপনাকে ঘৃণা করি, তাই না? ঘৃণা করাটাই কি স্বাভাবিক নয়? একটা মেয়ের উপর দিনের পর দিন নির্যাতন করে গেলেন আপনি, কারণটুকুও বললেন না। সেই মেয়েটা আপনাকে ঘৃণা ছাড়া আর কি বা করবে? কথাগুলো ভেবে বুকের ভেতর হু হু করে উঠল ফুলের। হৃৎপিণ্ডটা সংকুচিত হয়ে এলো, চোখের সামনেটা ঝাপসা হয়ে আছে বহু আগেই। কান্নারা যেন গলা চেপে ধরেছে। তবুও কাঁদবে না ফুল। কেন কাঁদবে? সেই স্বামী নামক আসামির জন্য, যে কিনা শুধুমাত্র অত্যাচার করার নিয়তে তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে নিজের দখলে নিয়েছিল। আচ্ছা, ফুলের কান্নাই বা পাচ্ছে কেন? আবেশ পর্যন্ত তাকে কাঁদতে নিষেধ করেছে। ফুলের কান্না পাচ্ছে কারণ সে নিজের মনের সাথেও মিথ্যাচার করার চেষ্টা করছে। সে এতক্ষণ যাবৎ যা যা বলেছে তা আংশিক সত্য, পুরোটা না। একজন মানুষের পক্ষে কখনোই নিজের মনের সাথে মিথ্যাচার করা সম্ভব নয়। ফুল এবার ঠোঁট চেপে মনে মনেই আওড়ালো, স্বীকার না করলে দম বন্ধ হয়ে যাবে। প্রকৃতার্থে আপনার অত্যাচার আমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দিয়েছে যে আমি কাঙাল হয়ে গেছি। আমার বোধ বুদ্ধির লোপ পেয়েছে। আমি এতটাই ভালোবাসার তৃষ্ণায় ভুগছি যে আপনার মতো হৃদয়হীন পাথর মানবের বুকে হৃৎপিণ্ডের খোঁজে নেমে গিয়েছিলাম আমি। আমি বেহায়া হয়ে গেছি। এ কি সর্বনাশ করলেন? আমাকে সর্বনাশী হিসেবে আখ্যায়িত করে নিজেই আমার সর্বনাশ করে দিলেন। আমার হৃৎপিণ্ডহীন প্রশস্ত বুকে কিসের ধুকপুকানি শুনেছিলাম আমি? সেটা কি মরীচিকা ছিল না? আমি কেন নিজের মনকে বোঝাতে পারছি না কিসের অভিলাষে অবাধ্য মনটা সেই মরীচিকার খোঁজে নেমে পড়তে চাইছে? কেন মস্তিষ্কে স্নায়ু কোষে খুন হওয়ার উন্মাদনা চেপেছে? কিসের লোভে আমার হৃৎপিণ্ড আপনার ঘ্রাণবিহীন অক্সিজেন গ্রহণ করতে অস্বীকার করার দ্বার প্রান্তে? আপনি আমার সেই হালাল পুরুষ যাকে মন কখনোই মেনে নেবে না, তাই পণ করেছিল। তবে আজ সেই মন কিসের চাহিদায় বিশ্বাসঘাতকতা করতে চাইছে? অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল ফুল। তার কান্নার শব্দে আবেশ হকচকিয়ে গেল। হাত রাখলো কাঁধের ওপর। ত্রস্ত হাতে চোখ মুখ মুছে নিল ফুল। কি হয়েছে ফুল? শরীর বেশি খারাপ লাগছে? নাবোধক মাথা নাড়ল ফুল। আবেশ ফুলকে নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল, বুঝতে পারছি, খুব মনে পড়ছে তাই না? আবেশের কথায় অপ্রস্তুত হয়ে পড়ল ফুল। মাথা ঝাঁকিয়ে না বলতে লাগলো পাগলের মতো। ঠোঁট ভেদ করে আপনা আপনি বেরিয়ে এলো, আমার মনে পড়ছে না, একদম মনে পড়ছে না আমার। দরকার হলে আমি মনের সাথে যুদ্ধ ঘোষণা করব, তবু এই অনর্থ মেনে নেব না আমি। হালকা হাসলো আবেশ। তার হাসি দেখে শুষ্ক ঢোক গিলল ফুল। তবে কি আবেশ তার অন্তর্মুখী যুদ্ধ সংকেত টের পাচ্ছে? সে কি বুঝতে পারছে ফুলের ভেতর ধীরে ধীরে প্রলয় ঘনিয়ে আসছে? মায়ের কথা মনে পড়ছে তাই না? আজকের দিন মায়ের কথা একটু বেশি মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আবেশের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল ফুল। যাক, আবেশ বিষয়টা বুঝতে পারেনি। মা তো ভালোই আছে, খুব একটা মনে পড়ছে না। সোজা হয়ে বসলো ফুল। তখনই আবেশ জানালার কাজ খুলে দিল। বাতাসে ঝাপটা এসে ফুলের শরীর কাঁপন ধরালো। আবেশ বাইরের দিকে ইশারা করে বলল, ওই যে উঁচু নিচু পাহাড়গুলো দেখছিস, এগুলো হলো সীতাকুণ্ডের সৌন্দর্য। এখান থেকে চট্টগ্রামের ঢালু এলাকার সরু। সীতাকুণ্ড নামটা শুনে ফুল আগ্রহ পেল। জানালা দিয়ে খানিকটা উকি দিয়ে মন মাতানো দৃশ্য উপভোগ করতে লাগলো। তাকে স্বাভাবিক হতে দেখে ম্লান হাসলো আবেশ। নিজ মনেই বলল, আমি তোকে বুঝতে চাইছি না ফুল, একদম চাইছি না। যেই অনর্থ তুই নিজে মেনে নিতে পারছিস না, সেই অনর্থ আমি কি করে মেনে নেই বলতো? জানিস ফুল, সীতাকুণ্ডের অপার্থিব সৌন্দর্য যেন ফুলের মনের কোণে আলো জ্বালাতে পারল না। সব কিছুই ফিকে রংহীন লাগছে। কয়েক মুহূর্তের ব্যবধানে ফুল উৎসাহ হারিয়ে সিটে গা এলিয়ে দিল। ঠোঁট জোড়া কাঁপছে অনবরত, কান্না পাচ্ছে ভীষণ। হে আল্লাহ, আমায় মেরে ফেলো, তাও এমন দুর্বলতা দিও না। আমি মৃত্যু মেনে নিতে পারবো, এই দুর্বলতা মানতে পারবো না আমি। তার জন্য আমার মন ব্যাকুল হওয়ার পূর্বে আমার হৃৎপিণ্ডটা থামিয়ে দাও। ধরনের বুকে ঘটা করে রাত নেমেছে। সোহমের অ্যাপার্টমেন্টে শুধু মেলো আর লুহান আছে। সোহম আর হৃদম নিজেদের কাছে গেছে।
মেলো কপাল চেপে ধরে ড্রয়িং রুমে বসে আছে। মাইগ্রেনের ব্যথায় মাথা টনটন করছে। দুনিয়াদারি সব উল্টে পাল্টে যাচ্ছে। অসহ্য ব্যথায় শরীর কাঁপছে। বাঁ হাতে মাথা চেপে ধরে ডান হাতে টেবিলের ওপর থেকে ভ্যাপার তুলে নিল মেলো। চোখমুখ কুচকে সেটা ফুঁকতে লাগলো। মুহূর্তেই সেটা থেকে ধোঁয়া বের হয়ে চারপাশটা ঘিরে ফেলল। মেলো, এসব কি করছিস? মাথা ব্যথা করছে, ওষুধ খাবি, তা না করে এসব খাচ্ছিস? লুহানের কথায় বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো মেলো। বিরক্ত করবি না লুহান, ভালো লাগছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে, যা এখান থেকে। লুহান কথা না বাড়িয়ে ধীর পায়ে মেলোর সামনে এসে দাঁড়ালো। একটা কফির মগ এগিয়ে দিল মেলোর দিকে। এটা খা, ভালো লাগবে। মেডিসিন খেয়েছিস? চোখ মেলে লুহানের হাতের দিকে তাকালো মেলো। আমি তো কফি চাইনি লুহান, তোর কাজ নেই সেগুলো কর না গিয়ে, কেন বিরক্ত করছিস? দেহ বললেও কি এরকম বিহেভ করতি? হঠাৎ উদ্যানের কথা শুনে মেলোর কফির মগটা নিয়ে ঠাস করে টেবিলের ওপর রাখলো। দেহ আমাদের মাস্টার, আমি কেন, বাকি সবাই ওর অর্ডার মানতে বাধ্য। শুধু মাস্টার বলেই? এক হাতে নিজের এলোমেলো চুলগুলোর সামলে চিল্লিয়ে উঠল মেলো। হোয়াট ডু ইউ মিন লুহান? আই ডিডন্ট মিন এনিথিং। আমি শুধু তোকে বোঝাতে চাইছি। সোফা থেকে বালিশ ছুঁড়ে মারল মেলো। হাঁসফাঁস করতে করতে বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার থেকে দূরে থাক। তোর সিম্প্যাথি চাই না, আমার কারো সিম্প্যাথি চাই না। আই অ্যাম এনাফ ফর মাইসেলফ, আই ডোন্ট নিড এনিবডি। রেগে গেল লুহান। এক হাতে চেপে ধরল মেলোর গাল। বাট আই নিউ ইউ, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হিংস্র বাঘিনীর ন্যায় খেপে গেল মেলো। পা উঁচু করে লুহানের পেট বরাবর লাথি মেরে দিল। আচমকা আঘাতে কয়েক পা পিছিয়ে গেল লুহান। মেলো দাঁত কিরমিরিয়ে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম মি, আদারওয়াইজ আই উইল কিল ইউ। লুহান বুঝতে পারল মেলো সঠিক কন্ডিশনে নেই। মাইগ্রেনের ব্যথা সে অনুমান করতে পারে না, তাই চুপচাপ থাকাটাই শ্রেয়। ওকে, কুল ডাউন। আমি আর কিছু বলবো না। মেডিসিন খেয়েছিস? উত্তর দিল না মেলো। সোফা থেকে উঠে ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তাকে চলে যেতে দেখে নিরাশ হলো লুহান। ধপ করে সোফায় বসে কফির মগে চুমুক দিল। এরই মাঝে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। ফোনটার সামনে আনতেই দেখে মেলো সেভ করা নাম্বারটা থেকে কল আসছে। লুহান একবার ঘাড় বাঁকিয়ে মেলোর রুমের দিকে তাকালো। তারপর ফোনটা রিসিভ করে বলল, স্টে অ্যাওয়ে বলে চেঁচিয়ে রুমে চলে গেলি, তারপর আবার আধিক্ষাতা করে কল দিচ্ছিস কেন? কেন যে আমাকে বুঝিস না? কত কিছু করলাম তোর জন্য, তবুও স্টে অ্যাওয়ে বাদে আর কিছুই বলিস না। এনাফ ইজ এনাফ, বাজে বকা বন্ধ করো। হঠাৎ উদ্যানের বাজকায় কণ্ঠ শুনে ভেবাচাকা খেয়ে গেল লুহান। তুই? তোর ব্যাপারটা পরে দেখছি। যে জন্য কল দিয়েছে শোন, ডক্টর রাফেল ডি সিলভাকে বিড়িতে আনার ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার যে উপকার করেছে ওকে যার নামে না পাঠিয়ে সন্তুষ্ট হতে পারছি না। একাধারে কথাগুলো বলে কল কেটে দিল উদ্যান। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। খাটের উপর মুর্মূর্ষ অবস্থায় পড়ে আছে ফুল। হঠাৎ করে জ্বরটা বেড়েছে। পাশে বসে মাথায় পানি ঢালছে আবেশ। তারা বর্তমানে 2 রুমের এক ফ্ল্যাটে অবস্থান করছে। বছর 2 আগে আবেশ কক্সবাজার ট্যুরে এসেছিল। তখন তার পরিচয় হয়েছিল এক লোকের সাথে। সেই লোকের বদৌলতেই কক্সবাজার শহরের এক ফ্ল্যাটে উঠেছে আবেশ। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে ফুল। জ্বরের ঘোরে শুধু মা মা করে কান্না করছে। আবেশের খুব কষ্ট হচ্ছে ফুলের অবস্থা দেখে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে ফুলের মা ডাক শুনে। একাধারে পানি ঢালছিল আবেশ। হঠাৎ তার হাত থেমে গেল। এভাবে বসে থাকা ঠিক হবে না, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ। ফুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেশ বলল, আমি ডাক্তার নিয়ে আসছি ফুল, বেশি সময় লাগবে না। আসার সময় কয়েকটা ফার্মেসি দেখেছিলাম, আর একটু সহ্য কর কেমন? উত্তর দিল না ফুল। অবশ্য উত্তর দেওয়ার মতো অবস্থাতেও নেই সে। আবেশের অপেক্ষা করলো না, বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। ফুলের ঠোঁট ছোড়া নড়ছে, তবে শব্দ বের হচ্ছে না। চোখের কোণ বেয়ে নীরব ধারায় অশ্রুজল গড়িয়ে পড়ছে। আচমকায় লোডশেডিং হলো। চোখ বন্ধ থাকায় ফুল আন্দাজ করতে পারেনি অবশ্য। এ যাবৎ সব ঠিক থাকলেও হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল। অন্ধকার রুমের মাঝে জানালার পর্দা জ্বলজ্বল করছে, যার দরুন বোঝা যাচ্ছে লোডশেডিং শুধু এই রুমেই হয়েছে।
আশেপাশের ফ্ল্যাট দোকানে বিদ্যুৎ আছে। ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে ফুলের। ওষ্ঠদ্বয় আপনা আপনি ফাঁক হয়ে গেছে শ্বাস নেওয়ার চেষ্টায়। চোখ লেগে গিয়েছিল ফুলের। তন্মধ্যে খচ শব্দে ফুলের মুখ বিরক্তিতে কুঁকড়ে গেল। পরপরই বিকট শব্দ তুলে ব্যালকনির দরজাটা খুলে যায়। আধো চোখে তাকাতেই ঘাবড়ে গেল ফুল। বুঝতেই পারল না সে চোখ খুলেছে নাকি বন্ধ করেই রেখেছে। চোখ খুললেও কেন অন্ধকার দেখছে। ফুপিয়ে কেঁদে উঠল ফুল। উটকো এক গন্ধে দম বন্ধ হয়ে আসছে তার। মনে হচ্ছে কেউ একজন মাথার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ বরাবর ধোঁয়া ছাড়ছে। সাধারণ ধোঁয়া নয়, নিকোটিনযুক্ত বিষাক্ত ধোঁয়া। সেই ধোঁয়ায় ফুলের নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। মুহূর্তেই অক্সিজেন সংকেতে ছটফট করতে শুরু করলো ফুল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, পারছি না, মরে যাচ্ছি। ফুলের কণ্ঠ বাতাসের শব্দের ন্যায় ক্ষীণ শোনালো। তবুও যেন সেই ছায়া মানব তার কথা বুঝতে পারল। ধোঁয়া সরে যেতেই ফুল বড় একটা শ্বাস নিল। কেটে গেল কয়েক মিনিট। এই সমস্ত ঘটনাকে ভ্রম হিসেবেই ধরে নিয়েছে ফুলের অবচেতন মস্তিষ্ক। ফলস্বরূপ কিছুক্ষণের ব্যবধানে আবারও ঘুমিয়ে যায় ফুল। ঘুম আবারও ভেঙে যায় কারোর ডাকে। কেউ খুব অভিমানী স্বরে ডাকছে, প্রিমরোজ, প্রিমরোজ। তড়াক করে চোখ খুলল ফুল। তবুও পূর্বের ন্যায়ই চারপাশ অন্ধকার। উঠে বসতে চাইল ফুল। ঘাড় উঁচু করতেই সে ছায়ামানব ঝড়ের বেগে ফুলের চুলের ভাঁজে হাত গলিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। কিছু বুঝে ওঠার আগেই ফুলের কপালে ধাক্কা খেল শক্তপোক্ত এক বক্ষপটে। শুধু কপাল নয়, তার সম্পূর্ণ মুখমণ্ডল ছায়ামানবটি ফুলের ঘাড় চেপে ধরে নিজের উদাম বুকের সাথে ফুলের মুখ ঠেসে ধরে রেখেছে। তোকে কিস করতে দেনি বলে পালিয়ে এসছিস? নে, যত ইচ্ছা কিস করে বা। দিশেহারা হয়ে পড়ল ফুল। সেই কাঙ্ক্ষিত পুরুষালী গন্ধে তার সমস্ত সত্তা কেঁপে উঠল। দুহাতে জাপটে ধরল ছায়া পুরুষটির শার্টের অংশ। প্রখর গন্ধটি মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে নিল তাকে। সমস্ত চিন্তা ভাবনা ওলটপালট করে দিয়ে নেশা ধরিয়ে দিল। ফুলের ঠোঁটে নরম স্পর্শে ছায়া পুরুষটি নিজেও উত্তেজনায় কাঁপতে লাগলো। ভারী নিঃশ্বাস ফেলে বলল, তুই নিজেও ধ্বংস হবি, আমাকে ধ্বংস করবি। কেন এইভাবে টানছিস আমাকে? তোর জানার ভয় নেই নিজের শত্রুকে কে এভাবে আলিঙ্গন করে? তোর সাথে থাকতে থাকতে আমিও স্টুপিড হয়ে গেছি। নইলে তোর মতো আপদের পেছনে নিজের মূল্যবান সময় অপচয় করি? ফুল মন্ত্রমুগ্ধের ন্যায় ছায়া পুরুষটির উন্মুক্ত বক্ষপটে নাক ঘষছে। মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সে যতবার এমন করছে ততবার ছায়া পুরুষটি গুঙিয়ে উঠছে। এক পর্যায়ে ছায়া পুরুষটি শক্ত করে চেপে ধরল ফুলের কোমর। বেশ অনেকটা ঝুঁকে গেল ফুলের দিকে। কোমর থেকে হাত সরিয়ে আঁকড়ে ধরল ফুলের বাহু। হঠাৎ আঘাতপ্রাপ্ত বাহুর উপর শক্ত চাপ পড়ায় আটকে উঠল ফুল। কেঁদে উঠতে যাবে তার আগেই ছায়া পুরুষটি এক হাতে ফুলের কামিজের সামনের অংশ তুলে ফেলল। সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়ে গেল ফুলের ফর্সা পেট। এবার মোচড়ামুচড়ি করতে লাগলো ফুল, তবে পেরে উঠল না। ছায়া পুরুষটি এক হাত দিয়েই ফুলের উভয় হাত চেপে ধরেছে। এবার খানিকটা বিরক্ত হলো ছায়া পুরুষটি। ফুলের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, এমনি এমনি আমি কাউকে কিছু দেই না, এটা আমার স্ট্র্যাটেজির বাইরে। আমি তোকে আমাকে স্পর্শ করতে দিয়েছি, বিনিময়ে তোকে একটু টেস্ট করব। তাছাড়াও রাতে তুই আমার পাওনা না বুঝিয়ে দিয়ে চলে এসেছিলি, এখন সেটাও বুঝে নেব। কথাগুলো এক নাগারে বলে ফুলের পেটের উপর হামলে পড়ল ছায়া পুরুষটি। তীব্র আক্রোশ নিয়ে ফুলের পেটে কর্তৃত্ব ফলিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো। ছাড়া পাওয়ার চেষ্টায় বিছানার ওপর শরীর ছেড়ে দিল ফুল। পেছনের দিকে হেলে পড়ল, তবুও বিন্দু মাত্র ছাড় পেল না। উল্টো ছায়া মানবটি আরও সুবিধা করে ফুলের পেটে মুখ ডুবিয়ে দিয়েছে। ফুলের মনে হচ্ছে পেটের চামড়ায় কেউ কাঁটার চামচ বসিয়ে দিয়ে মন মতো আঁকিবুকি করছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও হিংস্র হয়ে উঠছে ছায়া মানবটি। এমনভাবে ফুলকে চেপে ধরে রেখেছে যে ফুল নড়তেও পারছে না। গলা শুকিয়ে গেছে ফুলের। মনে হচ্ছে কয়েক যুগ ধরে পানি খায়নি। ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। এতক্ষণ শীত লাগলেও এখন ঘেমে গেছে ফুল। কপালের ওপর বিন্দু বিন্দু পানি জমেছে। সেই সাথে বয়ে চলেছে ফুলের চোখের জল। গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। এ যেন এক দুঃস্বপ্ন। আচমকা ঘুম ঘুম শব্দও ভেসে এলো। বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো ছায়া মানবটি।
ফুলের পেট থেকে মুখ তুলে থম মেরে বসে রইল। কিছুক্ষণ যেতেই দ্রুত হাতে ফুলের জামা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। অশ্রুসিক্ত নয়নে ফুল তাকিয়ে আছে সেই দিকে। ছায়া মানবটি হালকা ঝুঁকে ফুলের মুখে ফু দিল। কিয়ৎক্ষণের মধ্যেই ফুলের চোখ লেগে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ছায়া পুরুষটি তার কানের কাছে এসে ভরাট গলায় বলল, Happy birthday to your mistake. You exist only because your parents made a bloody mistake. Exactly 19 years ago today. আগামী জন্মদিনে তোকে স্পেশাল গিফট দেব, প্রমিস। ডাক্তার নিয়ে ভেতরে প্রবেশ করলো আবেশ। রুমে এসে দেখতে পেল ফুল আগের মতো শুয়ে আছে। পার্থক্য এইটুকুই, আগে ফুলের চুলগুলো খোপা করা ছিল, বর্তমানে চুলগুলো বেশ পরিপাটি ভঙ্গিতে বুকের ওপর ছড়িয়ে রাখা, কাঁথাটাও পেট পর্যন্ত টেনে নেওয়া। নৈশব্দে ঘুমিয়ে আছে ফুল। ডাক্তার এসে বসলো ফুলের সামনে। আলতো হাতে ফুলের গাল চেপে দিয়ে জিভের নিচে থার্মোমিটার রাখলো। কিছুক্ষণ পর তাপমাত্রা চেক করে বলল, ওনার শরীরের তাপমাত্রা তো স্বাভাবিকের ঘরেই নেমে এসেছে। আই থিঙ্ক জ্বর ছেড়ে দিচ্ছে। ডাক্তারের কথা শুনে আবেশ ভ্রু কুঁচকে ফুলের দিকে তাকালো। কিছুক্ষণ আগেই তো জ্বরে পুড়ে যাচ্ছিল শরীর, এরই মাঝে জ্বর ছেড়ে দিয়েছে। যাক, খুব চিন্তা হচ্ছিল আমার। ধন্যবাদ ডক্টর। সমুদ্রের ভেজা বালির ওপর বসে আছে এক মানব। পাশেই পড়ে আছে 3-4টা শূন্য কাচের বোতল। ক্ষণে ক্ষণে গর্জন তুলে সমুদ্রের নোনা পানি তীরে আছড়ে পড়ছে। চাঁদের ম্লান আলোয় নীলাভ দেখাচ্ছে চারপাশ। হঠাৎ করে ফোন বেজে উঠল। এই নিয়ে অগণিতবার এই একঘেয়ে রিংটন বেজে চলেছে। এবার কলটি রিসিভ করা হলো। হ্যালো দেহ, কি হয়েছে তোর? কোথায় আসিস? কি ছেলে মানুষই শুরু করছিস বলতো? রিদম, তুই নিজের সীমা ভুলে যাচ্ছিস। রাফেল সিলভাকে বিড়িতে এনে তারপর আমাকে কল দিবি। আমি নিজের সীমা ভুলে তোর ক্ষতি তো করিনি দেহ। এসব সীমা তো কাজের প্রয়োজনে তৈরি করা হয়েছে। কাজের বাইরে কি আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই? আমি কক্সবাজার যাচ্ছি। ফোনের এই পাশ থেকে নির্লিপ্ত সুরে বলল উদ্যান। হৃদম চমকালো না, বরং স্বাভাবিক গলায় বলল, ভালো তো, জানিয়ে গেলেই পারতি। তোকে বিরক্ত করতে আমাদেরও ভালো লাগে না। জানিয়ে গেলে শুধু শুধু কল দিতাম না। না জানিয়ে এলেও কল দিতে হবে না, আমি ওসব পছন্দ করি না। এর মাঝে হঠাৎ করে হৃদমের হাত থেকে ফোন নিয়ে গেল লুহান। রাফায়েল সিলভাকে আনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাকে দিয়ে তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো জানতাম তুই হেট করিস তাকে। আমি হেট করি না কাউকে। চমকে গেল লুহান। মানে? আরে তুই ডিটেলসে বল, তুই তাকে লাভ করিস, শেষমেশ তুই বেড়া মানুষের প্রতি আকৃষ্ট হলি, তাও আবার রাফায়েল সিলভার মতো টাকাওয়ালা বুড়া বেড়া তোর মনে ধরলো। টুটটুট আওয়াজে কল কেটে যায়। লুহানের মুখটা চুপসে গেল। দেহকে নিয়ে কি যে করব, ও মানুষ নাকি পাথর? ভাবলাম রেগে মেগে বলবো নো আই এম স্ট্রেট, তারা করে কল কেটে দিল। লুহানের হাত থেকে ফোন নিয়ে গেল হৃদম। আমি কিছুই বুঝতে পারছি না লোহান। দেহ অদ্ভুত বিহেভ করছে। এর আগে ওকে এতটা টেম্পারেচার অ্যাগ্রেসিভ হতে দেখেছিস কখনো? আমিও সেটাই ভাবছি, হঠাৎ এরকম বিহেভ কেন করছে। বাংকারের মাঝ বরাবর এক কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রাফায়েল সিলভাকে। সামনেই বসে আছে উদ্যান, তার এক পাশে লুহান, আর এক পাশে সোহম। চিরাচরিত রূপে নেই তারা, রোবটের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লোবো, ওর মুখের বাঁধন খুলে দেন। লুহান মাথা নেড়ে রাফায়েল সিলভার মুখের বাঁধন খুলে দিতেই সে বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় বলল। উদ্যান আর রাফায়েল সিলভার স্প্যানিশ ভাষার কথোপকথনগুলো বোঝার সুবিধার্থে বাংলায় দেওয়া হলো। মিস্টার পিকে, আপনি আমাকে এখানে এনেছেন কেন? উদ্যান এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। You guys, get out of here. I want to speak to him alone. উদ্যানের কথায় লুহান আর সোহম বেরিয়ে গেল। তারা চলে যেতেই উদ্যান বলে ওঠে, তোকে আমি বলেছিলাম আমার হার্টবিট রেট কমে যাচ্ছে, এমন কিছু কর যাতে আমি মরে না যাই। তুই বলেছিস নিজের হার্টকে সচল রাখতে এমন কিছু করতে যেটাতে আমি স্যাটিসফাইড হই। আমি সেটাই করেছি, আর ফলস্বরূপ আমার হার্ট এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তুই এটাকে কিভাবে দেখছিস? ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে রাফায়েল সিলভা। মনে পড়ে গেল 3 বছর আগের কথা, যেদিন উদ্যানকে নিয়ে হৃদম আর লুহান তার কাছে গিয়েছিল।
রিদম আর লোহানের ধারণা ছিল উদ্যান মানসিকভাবে বিপর্যস্ত, যদিও তারা উদ্যানকে এটা বলেনি যে সিলভা একজন সাইকিয়াট্রিস্ট। তবে উদ্যানের সাথে একান্তে কথা বলার সময় উদ্যান খুব সহজেই ধরে ফেলে যে সে একজন সাইকিয়াট্রিস্ট। তারপর উদ্যান নিজেই তাকে বলে যে তার বন্ধুদের যেন বলে সে মানসিকভাবে একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডাক্তারও উদ্যানের কথায় রাজি হয়ে যায়, কারণ তখনও সে ধরতে পারেনি যে উদ্যান আসলে একজন সাইকোপ্যাথ। যতদিনে সে বিষয়টা বুঝতে পারল ততদিনে অনেক দেরি হয়ে গেছে। উদ্যান তাকে বাধ্য করেছে বিষয়টা চেপে রাখতে। কি ভাবছিস ডাক্তার? উদ্যানের প্রশ্নে রাফায়েল সিলভার বুক কেঁপে উঠল। চশমাটা কোথাও পড়ে যাওয়াতে স্পষ্টভাবে উদ্যানকে দেখতেও পাচ্ছে না। সে ভয়ে ভয়ে বলল, আমি তো সেটাই করেছি যেটা আপনি চেয়েছিলেন। এখন আপনার হার্ট সুস্থ আছে জেনে ভালো লাগলো, কিন্তু আপনি আমাকে এভাবে তুলে এনেছেন কেন? মাথা গরম হয়ে গেল উদ্যানের। চোখের রং পরিবর্তন হয়ে রক্তিম বর্ণ ধারণ করতে লাগলো। তুই আমার অনেক বড় উপকার করেছিস। আমাকে টেনে হেঁচড়ে 15 বছর আগের আমিতে ফিরে নিয়ে গেছিস। কথাটা বলতে বলতেই উদ্যান গান বের করলো। চোখের পলকেই শ্যুট করে দিল রাফায়েল সিলভার পায়ে। ব্যথায় কুকিয়ে উঠল রাফায়েল সিলভা। তার আর্তনাদ শুনে উদ্যানের বিরক্তির মাত্রা তত্তর করে বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে গলা চেপে ধরল রাফায়েল সিলভার। তীক্ষ্ণ গলায় রয়ে শুয়ে বলল, আমি টোটালি ইমোশনলেস হয়ে গিয়েছিলাম। মাত্র তোর জন্য আমি ফিল করতে পারছি। তোর বোকামার জন্য আমার মাঝে উদ্ভট সব ফিলিংস জন্মাতে শুরু করেছে। হাই কুত্তার বাচ্চা, তুই কি আমার শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিলি? স্বীকার কর, নইলে সবগুলো গুলি তোকে খাইয়ে দেবা। গলা চেপে ধরাতে চোখ উল্টে যেতে লাগলো রাফায়েল সিলভার। সেই মুহূর্তেই উদ্যান ছেড়ে দিল তাকে। কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে হাঁফাতে রাফায়েল সিলভা বলতে লাগলেন, আপনি এসব কি বলছেন? আমি আপনার শত্রুপক্ষের সাথে হাত মিলাইনি। যেখানে আপনি 24 ঘন্টা আমার উপর নজর রাখেন, সেখানে আমি কিভাবে হাত মেলাবো? আমি তো আপনার কথা মতোই কাজ করছি। আপনি বলেছেন আপনার ডিসঅর্ডারের কথা গোপন রাখতে, আমি সেটাও করেছি। আপনার সুস্থতার কথা চিন্তা করেই তো বলেছিলাম এমন কিছু করুন যেটা আপনাকে স্যাটিসফাইড করে। আপনি তো বুঝতেও পারলেন না কিসে আপনি স্যাটিসফাইড হবেন। সেটা নির্ণয় করতেও আমি আপনাকে হেল্প করেছিলাম। আপনার শত্রুকে যোগ্য শাস্তি দিতে বলেছি। আপনি কি সেটা ঠিকঠাকভাবে করতে পারেননি? প্রচণ্ড ক্রোধে উদ্যানের শরীর থরথর করে কাঁপছে। চোয়াল শক্ত হয়ে গেছে, ঘাড়ের রগ ফুলে উঠেছে। সে শকুনে চোখে তাকালো রাফায়েল সিলভার দিকে। একদিকে আমি ওকে সঠিক শাস্তি দিতে পারছি না, সেজন্য আমার মাঝে তীব্র অশান্তি হচ্ছে। আর একদিকে আমার নিজের হার্ট আমার সাথে বেইমানি করছে। শত্রুকে কাছে পেয়ে সন্তুষ্ট হচ্ছে, শত্রুর ছোঁয়ায় তৃপ্তি পাচ্ছে। হাই ডাক্তার, আমার কি করা উচিত? বল আমাকে, কি করা উচিত? ভয়ে ভয়ে ঢোক গেল রাফায়েল সিলভা। উদ্যানের মতো সাইকোপ্যাথ তাকে যখন তখন মেরে ফেলতে পারে, সেটা সে জানে। আমি আপনাকে বলবো, আমাকে মারবেন না প্লিজ। কথাটা শুনেই উদ্যানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ পর্যন্ত সে যার সামনে হেসেছে তার মৃত্যু কনফার্ম করেই থেমেছে। যদিও এটাকে হাসি বলা যায় না, তবুও খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। ইউ চুজ ইউর ডেস্টিনি। ভেরি গুড। তুই বলেছিলি আমার শত্রুকে শাস্তি দিতে পারলে আমি স্যাটিসফাইড হব। আর বর্তমানে তুই আমার শত্রু। তুই মরতে চাস না মানে বেঁচে থাকতে চাস। দ্যাট মিনস তোর মরে যাওয়া উচিত।